আবারও স্বাগত একুশে বিজনেসে স্বাগত জানাচ্ছি আমি সাদ হাবিবি সেতু। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন পূবালী ব্যাংক পিএলসির এমডি এবং সিইও মোহাম্মদ আলী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই একটা মন্দার বাজারের কথা আমরা সবসময় বলি আর্থিক খাতে, কিন্তু এরকম একটা সময়ে পূবালী ব্যাংকের প্রায় 1,02,000 কোটি টাকার নতুন ডিপোজিট এসেছে। এই 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 সফলতার রহস্যটা আগে একটু ইতিবাচক খবর দিয়ে শুরু করতে চাই। এই সফলতাটার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। এই টিভিকে সর্বপ্রথম ধন্যবাদ। বিষয়টা হলো আসলে এই সময়ের পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে বিভিন্ন টার্মোয়েল তো আমরা ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি। যেমন কোভিড গিয়েছে 2000 সালে, 2020-এ ধরে কোভিড গেছে, ইউক্রেন ওয়ার, এটা একটা ছিল, মিডিল ইস্ট আনরেস্ট, ডলার ক্রাইসিস, এবং সেখানে এক্সচেঞ্জ রেটের একটা ফ্লাকচুয়েশন 84 থেকে 120। এই সবগুলো জায়গাতে যদি দেখেন, সব জায়গাগুলোতে যেহেতু পূবালী ব্যাংক খুব স্টেবল একটা অবস্থান করেছিল, সেই কারণে কি হয়েছে যে আমি আমি মনে করি যে জনগণের মধ্যে একটা বড় আস্থা তৈরি হয়েছে। এটা আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখছি যে একটা বড় আস্থা তৈরি হচ্ছে। তো এই আস্থার কারণে যেহেতু কেউ কেউ সংকটে আছে, কেউ কেউ একটু অসুবিধা আছে, যে এই সুবিধাতে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের গুরুত্ব একটা ভালো হয়েছে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি মাইন্ডসেট পরিবর্তনের। সেটা হচ্ছে আমাদের যারা অফিসিয়াল আছে, এমপ্লয়ি আছে, তারা যেন সার্ভিস ওরিয়েন্টেড হয়। তো এটা আমরা এই কাস্টমারদেরকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে এই সময় উত্তম সেবা দান করার জন্য। এইটা আমার কাছে মনে হয় যে এটাও কাস্টমারদের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, যে একটা কোনো নেগেটিভ নিউজ নেই, স্টেবল, এবং কোনো কাস্টমারের পেমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই, যেগুলো অন্যান্য ব্যাংকগুলোতে যে তারা যে এক্সপিরিয়েন্সটা ফিল করছে সেটা থাকছে না। সেটাই আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে একটা বড় একটা মাইলস্টোন দিয়েছে, এবং এর রিকগনিশনও কিন্তু আমরা কাস্টমারকে দিচ্ছি। আপনার মাধ্যমে জানাতে চাই যে সারা বাংলাদেশে আমাদের তো 800টা ইউনিট। সেই 800 ইউনিটের মধ্যে আমরা সবাইকে বলেছি যে যেহেতু এটা কাস্টমারদের কারণে আমরা এটা পেয়েছি, আস্থা এবং ইসের কারণে আমরা এই উইকে আমাদের চলছে, লাস্ট উইক অফ জুলাই অ্যান্ড ফার্স্ট উইক অফ অগাস্ট, আমরা সব কাস্টমারকে মিষ্টি মুখ করাতে চাই। সাথে মিষ্টিও থাকবে, সমুচার বা সিঙ্গারা অথবা নিমকি যেটা থাকে হালখাতার মতো আর কি। আমরা সকল কাস্টমারকে আমাদের কাছে আসলে আমরা এটা তাদেরকে এন্টারটেইন করতে চাই। আমাদের বাহ ব্রাঞ্চে সেটা ব্যবস্থা করা হচ্ছে। বাহ, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা কথা। সবসময় কাস্টমাররা বলেন তারা কি পান, অ্যাটলিস্ট আপনারা একটা ভালো বলছেন। কিছু আমরা বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য আমাদেরকে বলছি যে মার্চ 2026 পর্যন্ত মানুষের মধ্যে আসলে ব্যাংকের ভিতরে টাকা রাখার এক ধরনের ভীতি তৈরি হয়েছে, এবং সাধারণত প্রায় 3,03,000 কোটি টাকার মতো মানুষ ব্যাংকে না রেখে, এটা অ্যাজাম্পশন, তারা হাতে ধরে রেখেছেন। এরকম একটা বাজার যখন চলছে, সেই সময় 1,00,000 কোটি টাকার আপনারা ডিপোজিট পেলেন। এই ডিপোজিটটা কি, ধরেন আমি যদি জানতে চাই যে কোন এলাকা ভালো করছে, ধরেন কৃষি বা কোনো একটি জেলা বা রেমিটেন্স খাত, আপনাদের 800 ইউনিটের কথা বলছিলেন, কোন ইউনিটগুলো ভালো পারফর্ম করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের ডাটা তো আছে। ডিপোজিট আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। যেহেতু ওকে। ওয়েলথ সবচেয়ে বেশি ঢাকাতে তো বেশি হবেই, এটা খুবই স্বাভাবিক। তবে রুরালের পার্টিসিপেশনও খুব ভালো। মানে আপনি মানে এখন প্রতিটা রুরাল ব্রাঞ্চেও আমরা দেখছি যে 100 কোটি টাকার উপরে ডিপোজিট আছে। তার মানে ওকে। ডিপোজিটের মানে একদম এরকমও দেখেছি যে নদীর ধারে ছোট্ট একটা বাজার, তাও দেখেছি 50-60 করোড় টাকা ডিপোজিট আছে। তার মানে মানুষ আস্থা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু সে বাসার মধ্যে টাকা রাখবে না, তাকে ব্যাংকে চলে আসবে, এবং ব্যাংকে আসলেই কিন্তু মূলধারায় আসবে টাকাটা, এবং সেই টাকাটা তখন কিন্তু ইনভেস্টমেন্ট হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, এবং মানে এর চেয়ে আর কি পজিটিভ কোনো কিছু নাই। ইনফ্লেশন নেগেটিভ হবে, মানে ইনফ্লেশন কমে আসবে, আমি এটা বলার জন্য বলছি। তাই সবকিছু দিক থেকে এটা একটা পজিটিভ দিক, এবং জি। এটার জন্য আসলে ইকোসিস্টেমটাও খুব জরুরি। যেমন আইটি পেনিট্রেশনের কথা বলেন, কিউআর কোডের কথা বলেন, বা মোবাইল অ্যাপসের কথা বলেন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা খুব উদ্যোগী হয়েছে। যেমন সকল মার্চেন্টকে আমরা চাই যে কিউআর কোডের আওতায় আসুক, তাহলে ক্যাশ ট্রানজাকশনটা কমে যাবে, আর ক্যাশ ট্রানজাকশন কমে গেলেই কিন্তু অটোমেটিক্যালি ব্যাংকে ডিপোজিটটা আসবে। জি।
জি, আপনি আস্থার কথা বলছিলেন। এখন বাংলাদেশ ব্যাংকের যে সর্বশেষ মুখপাত্র যে বক্তব্য, সেই বক্তব্য যদি আমি কোট করি তাহলে ২৯ ব্যাংকে চলতি বছরের মধ্যে বলা হয়েছে যে তাদের খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে, না হলে পরিচালনা পর্ষদ ভেঙে যেতে পারে। এরকম এক ধরনের, এইটা কি আপনি মনে করেন কিনা একজন দীর্ঘদিন ব্যাংকার হিসেবে এইটা উল্টা প্যানিক বাটনে চাপ দেওয়ার মতো একটা ঘটনা ঘটবে? মানে এনপিএল রয়েছে, সেই বিষয়ে আমরা পরে যেতে চাই, কিন্তু এই যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে, এই ভীতিটা আর পরিচালকরা পদ হারাবেন, এই ধরনের ভীতি। আবার ধরেন যদি সাধারণ গ্রাহক, যেই গ্রাহকটা পূবালী ব্যাংকে দেখে আস্থা পাচ্ছে ব্যাংকে, সেই আস্থাটা আবার হারানোর সুযোগ আছে কিনা, মানে গ্রাহকের দিক দিয়েও পরিচালনা পর্ষদের দিক দিয়েও। আমি একটু সিচুয়েশনটা আসলে ডিফারেন্ট দিক থেকে দেখি। বাংলাদেশ ব্যাংক অনেকগুলো যুগান্তকারী সার্কুলার দিয়েছে, স্পেশাল এক্সিট, ওয়ান টাইম এক্সিট, তারপরে নীতি সহায়তা, এই সব কিছু। তো অনেকে হয়তো উদ্যোগী হলে, আমি যেটা পার্সোনালি মনে করি, ব্যাংকগুলো যদি যারা একটু খারাপ অবস্থানে আছে তারা যদি একটু উদ্যোগী হয়, তাহলে কাস্টমারের সাথে ডিসকাশন শুরু করে একটু এক্সট্রা অর্ডিনারি, মানে ইটস নট যে মানে রুটিন ওয়ার্ক, যদি এটা মানে খুব আন্তরিকভাবে এই কাজ করে, তাহলে দেখা যাবে যে সে একটা একটা আসলে সিগনিফিকেন্ট ড্রপ করতে পারবে। আমার ধারণা যে এই কারণে বাংলাদেশ ব্যাংক এরকম একটা স্ট্যান্ড নিয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যথার্থই মনে হয়, কারণ হচ্ছে যে বেসিক্যালি যে উদ্যোগগুলো নিয়েছে, যদি এরকম একটা টাফ স্ট্যান্ড না নেয়, তাহলে দেখা যাবে যে যারা পরিচালনা পর্ষদ আছেন, এমডি আছেন, বা যারা ডাউনওয়ার্ডে যারা রিকভারি ডিভিশনে কাজ করছেন, তাদের মধ্যে সেই স্পিরিটটা আসবে না। কারণ এটা আমাদের দেশের জন্য খুবই জরুরি। যখনই দেশের বাইরে কোনো মিটিং করছি, কোনো সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থার সাথে মিটিং করছি, সর্বপ্রথম আমাদেরকে আসলে কান্ট্রির এই এনপিএলটা ব্যাখ্যা করতে হচ্ছে। এবং এটা ব্যাখ্যা করতে হচ্ছে, এবং সেখানে দেশের রিপুটেশনের বিষয় আছে, আমাদের ফিন্যান্সিং এর ক্ষেত্রে প্রাইসিং এর একটা বিষয় আছে, আমাদের কাস্টমার যারা ভালো ভালো কাস্টমার, তাদেরকে যদি আমরা এই জায়গাটা থেকে না আসতে পারি, তাদেরকে ইম্পোর্টের ক্ষেত্রে, কমিশনের ক্ষেত্রে, অ্যাড কনফার্মেশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বেশি চার্জ প্রয়োগ করতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ডিরেকশন যেটা আপনি বললেন, এটা একটা যথার্থই মনে হয়, কারণ এটা যে কোনো মূল্যে আমাদেরকে বেসিক্যালি এনপিএল কমাতে হবে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বাড়াতে হবে। কি আমি একটু, মানে আমরা একটু সরল সমীকরণ করছিলাম যে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ ৫,৮৮,০০০ কোটি টাকা, এর সাথে সুদ যোগ হচ্ছে, প্রতি মুহূর্তেই তো সুদ যোগ হচ্ছে, এবং এটি ব্যাংকের ব্যবসা। এখন আমরা যদি 10% রেপো ধরি, তাহলে তারপরেও আমরা দেখি যে বছরে প্রায় ৬০,০০০ কোটি টাকার মতো ওই খেলাপি ঋণের সাথে আবার যোগ হচ্ছে ৬০,০০০ কোটি টাকা। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে একটা লুপের মধ্যে আটকে যাওয়ার মতো? অনেকেই বলছেন যে সুদের পরিমাণটা মওকুফ করা বা এক ধরনের রাইট অফের কথাও সামনে আসছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আসলে আমি জানি না, আমি পূবালী ব্যাংকের কথা বলি, যে যেগুলো ক্লাসিফাইড হবে সেগুলো তো আসলে চার্জ করার কিছু নেই, এগুলো আনচার্জ ইন্টারেস্ট হিসেবে থাকে। মানে এটা ওকে। কোনোদিনই চার্জ হবে না, মানে চার্জ হবে না, এবং আনচার্জ ইন্টারেস্ট কিতাবে থাকবে, কিন্তু লেজার ব্যালেন্সে এটা আপডেট হবে না, মানে বাড়বে না। ফলে যারা ক্লাসিফাইড অবস্থায় আছে তাদের ইন্টারেস্ট তো ইনকামে বুক করার কোনো সুযোগই নাই, কারণ ইন্টারেস্টের ক্ষেত্রে শর্ত হচ্ছে ইনস্টলমেন্ট আদায় করতে হবে। ফলে এটা আইদার ইন্টারেস্ট সাসপেন্সও আমি বলি না যে তারা ব্যাংকগুলো ইন্টারেস্ট সাসপেন্সে রাখুক, তাদের আমি মনে করি যে ব্যাংকগুলো সবার উচিত হবে আনচার্জ ইন্টারেস্টের মধ্যে রাখা, ক্লাসিফাইড লোন ওকে। যেহেতু, এবং ওকে। এখানে উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আউটস্ট্যান্ডিংটা আর বাড়ছে না। যেটার আপনি বলছেন যে লুপের ক্ষেত্রে, সেই আউটস্ট্যান্ডিংটা বাড়বে। আর রাইট অফের ক্ষেত্রেও আমি মনে করি যে যেহেতু রিটেন আর্নিং এর যত টাকা আছে বা নেগেটিভ হলেও রাইট অফ করে করে আলটিমেটলি যদি ক্লাসিফাইড থেকে বের করে নিয়ে আসা যায়, তাহলে আসলে একটা রুম তৈরি হয়, যে রুমটার মাধ্যমে সে রিইনভেস্ট করতে পারে, নতুন করে লোন দিতে পারে। সেই ইনকাম থেকে ধীরে ধীরে সে আস্তে 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 সে ওভারকাম করতে হবে। ওভারকাম করাটা তো যাদের বেশি ক্লাসিফাইড হয়ে গেছে একটু ডিফিকাল্ট, বাট করা সম্ভব। মানে জেনারেলি আমি মাঝে মাঝে বার্ন ইউনিটের একটা এক্সাম্পল দেই, যে 50% শরীর যদি বার্ন হয়ে যায়, তাহলে বেঁচে থাকার সম্ভাবনা 50%, মারা যাওয়ার সম্ভাবনা 50%। তো তার মানে কারো যদি ক্লাসিফিকেশন 50% এর উপরে উঠে যায়, তার বের হয়ে আসতে গেলে তাকে সাংঘাতিক ভাবে স্ট্রাগল করতে হবে। ওকে, আমরা এই বিষয়টা আরেকটু আলোচনা করব, তবে একটা বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই আপনি সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসে, আমি সারাথ সেতু আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলীর সঙ্গে। প্রিয় দর্শক,
একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আলোচনায় ফিরতে চাই। মোহাম্মদ আলী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে একটা উদাহরণ দেখাচ্ছিলেন যে যদি কোনো একটা কোম্পানির কোনো একটা ব্যাংকের 50% খেলাপি হয়ে যায়, তার বাঁচা মরার একটা কথা বলছিলেন আর কি। তাহলে যেই 29টা ব্যাংক রয়েছে তাদেরই খেলাপি ঋণের পরিমাণ বেশি, এবং সেক্ষেত্রে আরও কিছু মার্জার বা অ্যাকুইজিশনের সম্ভাবনা দেখেন কিনা, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেকেরই আতঙ্ক যে এই ব্যাংকগুলোকে আবার ভালো ব্যাংকের সাথে মিলিয়ে ফেলা হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই ভালো ব্যাংকগুলোর জন্য এটা চাপ হবে কিনা বলে মনে করেন? যদি আরেকটা ধরনের এরকম 5 ব্যাংক একীভূতকরণের মতো অন্য কিছু আবার চেষ্টা হয়, সেটার কিছু রিপারকেশন আমরা রাস্তাঘাটে প্রায় দেখতে পারি। এই বিষয়ে আপনার অভিমত কি? আসলে মার্জার অ্যাকুইজিশন দিয়ে তো আসলে অ্যাসেট কোয়ালিটিটা ভালো হবে না। মার্জার অ্যাকুইজিশনটা অনেক সময় ভালো ব্যাংকের সাথে যদি স্ট্র্যাটেজিক কোনো অ্যাডভান্টেজ থাকে, তাহলে হয়তো কোনো একটা ভালো ব্যাংক মার্জার হতে পারে। জোরপূর্বক মার্জার অ্যাকুইজিশন কখনোই মার্কেটের জন্য ভালো না, এবং ভালো হয়ও না। এটা মানে ইফেক্টিভ হয় না, বরং এটা আরো ডিলে করে দেয় ডেভেলপমেন্ট। আমি শুধু বলবো যে আমাদের পূবালী ব্যাংকের এক্সাম্পলটাই বলি। 1984 এ এই ক্লাসিফাইড রুলের কারণেই কিন্তু আমাদেরকে ন্যাশনালাইজ থেকে ডিন্যাশনালাইজ করা হলো। 1984 54% ক্লাসিফিকেশন সে সময় ছিল পূবালী ব্যাংক। আমরা দীর্ঘদিন মানে একদম নীরবে গুড গভর্নেন্স, কাস্টমার সার্ভিস এই দীর্ঘদিন করতে করতে আমরা 2007-এ এসে প্রবলেম ব্যাংক থেকে বেরোতে পেরেছি, এবং 2005-এ আর 2007-এ বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে দেয়। 2005 পর্যন্ত অবজারভার ছিল, 7-এ যে অবজারভার তুলে দেয়। এই তার মানে কি একটা দীর্ঘ একটা সময় 84 থেকে 2005 মানে কত 21-22 বছর। হ্যাঁ, 21-22 বছর আপনার সময় লাগে। তো এইটা আমরা রাতারাতি যদি কোনো কিছু মনে করি তাহলে এটা ডিফিকাল্ট হবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে যখন যে ধরনের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসবে সুবিধা দেওয়ার জন্য, এই রিক্লাসিফাই করার জন্য বা ওয়ান টাইম এক্সিট, এগুলো এত তৎপর হতে হবে প্রতিটা কাস্টমারকে যেন বারবার নক করা হয়। কারণ অনেকেরই দেখা যায় অ্যাসেট থাকে, জমি থাকে, বিক্রি করে দিয়ে সে একবার এক্সিট পেলে সে হয়তো মুক্তি পেল। আর লিগাল প্রসিডিউরটা, কেসের জায়গাটা, মানে একদম ডিভিশনটা সবচেয়ে শক্তিশালী করে ফেলতে হবে তাদেরকে। এবং আমি মনে করি পূবালী ব্যাংকের যে লিগাল ডিপার্টমেন্টের চেয়ে শক্তিশালী আর কোনো ডিপার্টমেন্ট নাই। এটা কারণ ওই সময় আমাদের এটা তৈরি হচ্ছে, একটা প্রতি ডিভিশন বড়, প্রতিটা ব্রাঞ্চে ল অফিসার আছে, প্রতিটা জোনে ল অফিসার আছে, কোনো জোনে একটা, কোনো দুইটা, প্রতিটা কর্পোরেট ব্রাঞ্চে একটা করে ল অফিসার আছে। মানে এই যে বিশাল একটা স্ট্রাকচার আমরা করেছি, এর সুফল কিন্তু আমরা সেই সময় পেয়েছি, এখনো পাচ্ছি। অনেক কেস আমরা ডিসপোজ অফ করতে পারি প্রতি বছর। এই জন্য বললো যে এটা আসলে এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট লাগবে, মানে যে ইফোর্টটার ক্ষেত্রে মানে বাহ্যত চোখে পড়বে, কাস্টমার প্রেসার ফিল করবে, কাস্টমার আবার দেখবে যে না ব্যাংকরা এমপ্যাথেটিক, তাদের ডাকে সাড়া দিবে, এবং ব্যাংকে অনেক টাকা তাদেরকে মাফও করতে পারবে, আরোপিত সুদ, অনারোপিত সুদ অথবা ইনকাম রিবিট করে, এরকম করলে একসময় দেখা যাবে যে না, দীর্ঘ 8, 10, 15 বছরের মধ্যে সে একটা অত্যন্ত সুন্দর একটা পরিচয় চলে আসছে। আচ্ছা, শুরু করেছিলাম ভালো খবর দিয়ে, শেষের দিকে রয়েছি ভালো খবর জানাতে চাই। আপনার ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এরা এই দুইটি ব্যাংক আসলে সরকারের যে সিকিউরিটিজ রয়েছে তার প্রাইম ডিলারশিপ পেয়েছে। নিশ্চয়ই আপনি খুশি হবেন, এবং এইটার ইফেক্টটা যদি একটু বলতেন, আপনাদের দায়িত্বটা কি হবে? প্রাইমারি ডিলারের ক্ষেত্রে আগে যেটা হতো যে আমাদের এমনি ট্রেজারি ইনভেস্টমেন্ট খারাপ ছিল না, ভালোই ছিল। কখনো আমরা হয়তো সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে এরকম একটা ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু তখন অন্যদের মাধ্যমে আমাদের কেনার একটা বাধ্যবাধকতা এসে দিত, যারা প্রাইমারি ডিলার তাদের মাধ্যমে। এখন আমরা নিজেরাই করছি, নিজেরাই কিনছি, এবং অন্যদেরকে হচ্ছে আমরা সাহায্য করছি। এখানে বাধ্যবাধকতা সরকারের যে ডিমান্ডটা থাকে, প্রাইমারি ডিলার যারা, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে সেগুলো ফুলফিল করা। যেমন ডেফিসিট বাজেট থাকলে সেখানে যে ট্রেজারি বন্ড হবে সেগুলোর জন্য কাজ করা, বা আদার জায়গাগুলোতে থাকে। আর ব্র্যাক বা বলে আপনি যেটা বললেন, আমাদের তো যেহেতু ফান্ড আছে, সারপ্লাস ফান্ডও আছে, তো সেই ক্ষেত্রে আমরা সরকারের ক্ষেত্রে পাবলিক সেক্টর ইনভেস্ট করে যাচ্ছি। তো এটা মানে এটা কি আপনাদের ব্যবসা বাড়াবে? মানে আপনি কি মনে করেন যে এটি ব্যবসার পরিমাণ আপনাদেরকে বাড়াবে কিনা? ব্যবসা বাড়াবে, একটা স্ট্যাটাসেরও ইস্যু আছে, ব্যবসারও ইস্যু আছে, তারপর কমফোর্টের বিষয় আছে, কনভেনিয়েন্সের ইস্যু আছে। সবগুলো দিক থেকে আমি মনে করি যে না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে পিডি লাইসেন্স পেলে আমরা একটা বড় অংশ হেল্ড ফর ম্যাচুরিটিতে রাখতে পারি।
হেলফেয়ার ম্যাচুরিটিতে রাখতে সুবিধা হলো কি, তাহলে মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কমে যায়। তো এই ক্ষেত্রে আমার ধারণা যে পূবালী ব্যাংক একটা সিগনিফিকেন্ট, যেহেতু আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, আমরা যদি হেল টু ম্যাচুরিটিতে নিয়ে যেতে পারি একটা বড় সিগনিফিকেন্ট পোর্শন আমাদের ট্রেজারি বন্ডের ইনভেস্টমেন্ট, তাহলে দেখা যাবে যে মার্কেট রিস্কটাকে আমরা অনেকখানি সিগনিফিকেন্টলি কমাতে পারি। জি, আমাদের একটা এক ধরনের শুনতে পাচ্ছি আমরা, বিশ্লেষকরাও বলছেন যে ব্যাংকগুলোর আসলে কোর ব্যাংকিং এর যে আয়, মানে সুদ থেকে যে আয়, আমানতের এবং ঋণের যে সুদের যে আয়, সেই আয়টা আস্তে আস্তে কমছে, বরঞ্চ ব্যাংকগুলো আসলে ট্রেজারির বন্ড বা সরকারের অন্যান্য বন্ড এই ধরনের সুবিধা দিয়েই বেশি ব্যবসা করার চিন্তা ভাবনা করছে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে না, এইটা মিডিয়াতে যেটা আসতেছে তাদের ওই অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশনের মধ্যে একটা ছোট্ট সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা। আমি এই সমস্যাটা বলি, যেটা হচ্ছে যে ধরেন যখন আমরা অ্যাডভান্সের ইনকামটা দেখি, তাই না, ধরেন আমার ৭৫,০০০ কোটি টাকার অ্যাডভান্স আর ১,২০,০০০ কোটি টাকা ডিপোজিট। এই ১,২০,০০০ কোটি টাকা ডিপোজিটের যে ডিপোজিটের কস্ট হয়, আর আমি যে ৭৮,০০০ বা ৭৫,০০০ ৭৬,০০০ কোটি টাকার যে আমার অ্যাডভান্স আছে, তার যে ইনকাম হয়, এই ইনকাম নেট করে বলি আমার ইন্টারেস্ট ইনকাম আছে। মানে ডিপোজিটের টোটাল ১,২০,০০০ কোটি টাকার এক্সপেন্ডিচার, আর এদিকে ৭৪,০০০ কোটি টাকা যেটা আমাদের লোনস এন্ড অ্যাডভান্স আছে, তার যে ইনকামটা হয়, এইটাকে নেট অফ করা। তো এই যে ডিপোজিটরের টাকার এই পোর্শনটাই তো আর চলে যাচ্ছে বেসিক্যালি ট্রেজারি বন্ডে, তাই না? ওই ট্রেজারি বন্ডের যখন ইনকাম দেখায় তখন কিন্তু সে নেট অফ করে না। আচ্ছা। মানে সে ধরেন 10% খাটালে 10% ইনকাম দেখায়, কিন্তু যদি ধরেন আমি আমার 6% খরচ হয় আর 9% যদি আমার ইনকাম হয়, তাহলে আমি কিন্তু এখানে মাত্র দেখাই 3%। তো এই জন্য যে ইন্টারেস্টের নেট ইনকাম হচ্ছে এত, আর ইনভেস্টমেন্ট ইনকাম এই দিয়ে পার্সেন্টেজ দেখায়। আসলে যদি এই ডিপোজিটরের যে এক্সপেন্ডিচারটা, সেটা যদি আবার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও নেট অফ করা হতো, তাহলে কিন্তু আর এটা থাকতো না। আমি মনে হয় আপনাকে অ্যাকাউন্টিংটা বোঝাতে পেরেছি। জি। জনগণ এই জায়গাটা আসলে মিডিয়াতে ওই ব্যালেন্স শিট দেখে সরাসরি করে, তো কিন্তু ব্যালেন্স শিটের ফিগারের মধ্যে দেখবেন উপরে যেটা ইন্টারেস্ট ইনকাম আছে লেস লেখা আছে ডিপোজিট এক্সপেন্ডিচার। ডিপোজিট এক্সপেন্ডিচার তো ধরেন অনেকটা, তার মধ্যে সিএলআর এসএলআর এগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় সবকিছু। এই পুরোটা বাদ দিন, আসলে ইনভেস্টমেন্ট ইনকামটাই সবচেয়ে বেশি। জি, মানে ইনভেস্টমেন্ট না, আমি মানে বলতেছি আমি আপনার কাছে লোনস এন্ড একটা অ্যাডভান্স। একজন একটু মানে কি বলবো, একটা প্রেডিকশন আপনার কাছ থেকে আমি চাই, একজন দীর্ঘদিনের ব্যাংকার হিসেবে, সফল ব্যাংকার হিসেবে, যে বাংলাদেশ ব্যাংকের যে নীতি দেখছেন, আপনি বলছেন এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হবে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমাতে। আপনার কাছে কি মনে হয় বছর শেষে খেলাপি ঋণের পরিমাণ কত থাকতে পারে বলে একটা ধারণা, আপনি এক বাক্যে উত্তর দিতে পারেন? আমার ধারণা যে এটা 20-25% যদি অ্যাভারেজে চলে আসে, তাহলে সিগনিফিকেন্ট প্রোগ্রেস বলবো আমি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ধন্যবাদ এতক্ষণ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা দেশের ব্যাংকিং খাত ও নানা করণীয় নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলীর সঙ্গে। সময় হলো একটা বিরতি নেবার। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।